তুমি আমার কত চেনা। আমার কাছে মনে হয় মসজিদটা যেমন আমি যদি সন্তান ধারণ করলে যে মায়াটা হয় না, এই মায়া লাগে। আমি এখন ঘর বন্ধ করে হয়তো আমার হাজব্যান্ড ওয়াইফকে, এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, সরি টু সে, এমনভাবে হেডলাইন দিত মানে মাথা ঘুরে যেত একদম, আর লজ্জায় মরে যেতাম। এখন তো লজ্জা শরম নাই, প্রেম প্রীতির সময় ছিল না আসলে, প্রেম করার মতো সময় তখন আমি তো দেখিনি। আমি ম্যাডাম শাবানা জানো যেরকম একটা চুল দিত আর কি, এই চাঁদের মতো, তো আগে তো পেপার ছিল, তো কেটে আমি মানে নায়িকারা তো একটু সুন্দর হবেই, সুন্দর না হলে নায়িকা হলো কি করে। শাকিব খান আমাদের যে ইন্ডাস্ট্রিতে মানে একটা করুক দুইটা ছবি করুক না কেন, আমার মানে ওই ইন্ডাস্ট্রিকে কিন্তু মানে বাঁচিয়ে রেখেছে। দর্শক স্বাগত জানাচ্ছি লুক চেঞ্জ লাইফস্টাইল সেলুন প্রেজেন্টস ইউটার্নে। আমাদের আজকের অতিথি হিসেবে আছে একজন বিশেষ মানুষ, কিংবদন্তি চিত্রনায়িকা রোজিনা। স্বাগত ম্যাম, কেমন আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে এভারগ্রিন যে একটা আদল ধরে রাখা, এটার জন্য আসলে কি করতে হয়? খুব সহজ সাবলীল প্রশ্ন। ভাত মাছ এটা অবশ্যই আমাদের বাঙালির হয়তো প্রধান খাদ্য। তা ভাতটা কিন্তু আসলে কার্বোহাইড্রেট, আমরা যদি 3 বেলা খাই এটা আমাদের শরীরের জন্য অবশ্যই খারাপ, যার জন্য এটা কিন্তু একটু মানে কি বলবো যে 3 বেলা না খেয়ে যদি আমরা 1 বেলাই খাই, সেটা হলো দুপুর টাইমটা যদি খাই তাহলে কিন্তু হাঁটা চলাফেরাতে অনেকটা কিন্তু মেদ ভুঁড়ি কমে যায় আর কি, অনেক ডাইজেস্ট হয় আর কি। আর তারপর সকালবেলা বা রাত্রেবেলা আমি মনে করি যে খুবই লাইট খাওয়াটা উচিত। এতে করে কি হয় যে আপনার যত আপনার স্লিম থাকতে পারবেন, আবার খাওয়া দাওয়া থেকে কিন্তু অনেক মানে শারীরিকভাবে অনেক ধরনের কিন্তু আপনার অসুখ বিসুখ হয় আর কি, ওটা থেকেও কিছুটা হলেও আপনি ভালো থাকতে পারবেন আর কি। এটা হলো প্রথম। তা আমি চেষ্টা করি যে একটু খাওয়া দাওয়া কন্ট্রোল করার জন্য। তারপর আরেকটা হলো আমি যেটা করি আর কি, যে প্রতিদিন না হলেও সপ্তাহে আপনার 3 থেকে 4 দিন যে কোনো টাইমে আমি 1 ঘন্টা হাঁটবো। তারপর যেদিন 1 ঘন্টা হাঁটতে না পারি সেদিন আপনার 40 মিনিট হাঁটবো, 20 মিনিট সাইক্লিং করব, আর আমি ইয়োগা করি। তা আমি মনে করি যে এগুলো যদি একটা মানুষ করে তাহলে মনে হয় তার শারীরিক যে ফিটনেসটা ভালো থাকে। তা ফিটনেস যদি ভালো থাকে, তার সে ছেলে হোক মেয়ে হোক, তার যে সৌন্দর্যতা, তার যে আপনার শারীরিক একটা যদি ভালো থাকে, তার ফেসিয়াল যে এক্সপ্রেশন, সব দিক দিয়ে আমার মনে হয় সে ভালো থাকতে পারে। এই মুহূর্তে 5 জন বা 7 জন নায়কের নাম বলতে বলি, যাদের সাথে অনেক ছবি করার সুযোগ হয়েছে, আপনি কাদেরকে একটু এগিয়ে রাখবেন? আমি যখন চলচ্চিত্রে এসেছি, যাদের ছবি দেখে অনুপ্রাণিত হয়ে চলচ্চিত্রে এসেছি, তাদের সাথে এসে যখন চলচ্চিত্রে এসেছি তাদের সাথে ছবি করেছি। যেমন রাজ্জাক সাহেব ছিলেন, আলমগীর সাহেব ছিলেন, ফারুক সাহেব ছিলেন, মাসুদ পারভেজ ছিলেন, উজ্জ্বল সাহেব ছিলেন, তারপর আপনার জাফর ইকবাল ছিলেন। এরা কিন্তু আমার অনেক অনেক সিনিয়র। ওদের ছবি দেখেই কিন্তু আমি অনুপ্রাণিত হয়ে চলচ্চিত্রে এসেছি, যেমন ম্যাডাম শাবানা, কবরী, ববিতা। তা আমি এখন আসলে তারপরে যে জেনারেশনগুলো আমার জেনারেশন আসছে বা আমাদের পরে, বা আমি যখন আসছি তার বোধহয় 2-1 বছর পর বোধহয় কাঞ্চন এসছে আর কি। মান্না ভাইয়ের সাথে কি কোনো স্মৃতি আছে আপনার? হ্যাঁ, মান্নার সাথে যখন ও একদম নতুন এসছে আর কি, নতুন এসছে মান্নার সাথে 2-3টা ছবিতে কাজ হয়েছে আমার, হিরো হিসেবে না, ভাই হিসেবে হয়েছে, দেবর হিসেবে হয়েছে। তো খুবই ভালো একজন অভিনেতা ছিল। শুরু থেকে তার একটা নেক ছিল যে আমি একটা জায়গায় যেয়ে পৌঁছাবো। হ্যাঁ, তো ওটা কিন্তু সে করে গেছে, একটা জায়গায় কিন্তু মানে এখানে পৌঁছে গেছে, কিন্তু আসলে অকাল মৃত্যুতে আসলে খুবই মর্মাহত। আমার মনে হয় সে বেঁচে থাকলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি আজকে যে অবস্থানে আমার মনে হয় না হতো আর কি। এটা সত্যি কথা যে শাকিব খান আমাদের যে ইন্ডাস্ট্রিতে মানে একটা করুক দুইটা ছবি করুক না কেন, আমার মানে ওই ইন্ডাস্ট্রিকে কিন্তু মানে বাঁচিয়ে রেখেছে আর কি। আর এমন কোনো আসলে হিরো দেখছি না আপাতত আর কি, আমি দেখি না, হয়তো ভবিষ্যতে আসবে অবশ্যই। আপনি সিনেমার অনেক গুণী মানুষ, আমরা হচ্ছে দর্শক হিসেবেই বলতে পারি বা ক্রিটিক হিসেবে। আপনাদের সময়ের যে সিনেমা, এরপর যখনই আমরা স্মার্ট যুগে চলে আসলাম, পুরো সিনেমার আদলের মধ্যে যে একটা মানবিক আবেদন কিংবা হচ্ছে সেই যে ইমোশনের জায়গাটা অনেক ঘাটতি তৈরি হয়েছে, সেটা অনুভব করেন কিনা? না, অবশ্যই অনুভব করি। আসলে যখন ইন্টারনেট চলে এলো, স্মার্টফোন চলে এলো,
মানে এটা তারপর যখন আপনার আমাদের তো আগে ছিল 35 ক্যামেরাতে 30 নেগেটিভ দিয়ে শুটিং হতো, এখন তো চিপস দিয়ে হয়, তাই না? তারপর হলো অনেক কিছু মানুষ মানে অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক কিছু, শুধু আমাদের দেশ না, হোল ওয়ার্ল্ডই আর কি। তো সেখানে আমরা যেমন আগে ছবি করতাম যে গল্পের মধ্যে একটা ইমোশন ছিল, বা দর্শকরাও কিন্তু মানে আর্টিস্টরা কাঁদলে ওরাও কাঁদতো আর কি। তো এখন আমি অবশ্যই ছবি দেখি হলে গিয়ে, ভালো লাগে, খুবই কালারফুল, কিন্তু অনেক ফাস্ট, ওই ইমোশনটা নাই। হ্যাঁ, ইমোশনটা নাই, যেটা বলছিলাম আমি শুরু থেকে, যেটা যেমন আমি সেটা শুধু ছবিতে না, কিন্তু এটা কিন্তু ঘরে ঘরে, কিন্তু এটা যে আগে যে আমার কথাই বলবো, যে আমার নানা নানি কি করছে বা আমাদের বাড়িতে কি হচ্ছে, আরও যে আমার ফ্যামিলি মেম্বার কি করছে, একজন হয়তো আমাদের সময় বয়সী বসে কথা বলছি, মানে আছে না একজনের প্রতি একজন ইমোশন, একজনের প্রতি একটা যে টান, এখনকার ছেলে মেয়েদের কিন্তু ওটা নাই। হয়তো দেখা গেলো বসে আছে কিন্তু যার যার মধ্যে মোবাইল নিয়ে আছে, ও কিন্তু ওর মধ্যেই ইনভলভ, কিন্তু তার যে ভাই কি করছে বা খালা কি করছে বা মা কি করছে, ওদিকে কিন্তু তার ওই টানটা নাই। এটা শুধু ছবিতে না, কিন্তু এটা কিন্তু আমাদের ঘরে ঘরে কিন্তু এই জিনিসটা কিন্তু হয়ে গেছে। আপনারা যখন জনপ্রিয়তার তুঙ্গে একদম, ও সময় হলিউড বা বলিউডের কারোর সাথে কি কখনো যোগাযোগ হয়েছে কিনা বা দেখা হয়েছে কিনা? না, যেমন আমি একটা ছবি করলাম না আপনার, সেটা অবশ্যই কো প্রোডাকশনে ছিল, অবিচার যে ছবিটি ছিল, মিঠুন চক্রবর্তী আমি করলাম। তো এটা আপনার এটা শুরু হয়েছিল হলো 83 না 4-এ আর কি। তো তখন তো আমি আবার ওটা শুটিং হয়েছিল আপনার, প্রথম পার্টটা হয়েছিল হলো কুয়াকাটাতে, তারপরে পার্টটা আপনার বোম্বে ফিল্ম সিটিতে হয়েছে, আর মাঝখানে কিছুটা আবার হয়েছিল আপনার দীঘাতে। তো তখন অনেকের সাথে আমি দেখেছি আপনার শ্রীদেবীর ফিল্ম সিটিতে শ্রীদেবীর শুটিং দেখেছি, হেমা মালিনীর একটা অনেক বড় একটা সেট পড়েছিল, আর পাশেই আমাদের একটা সেট ছিল যেটা কুমিরের যে লাস্ট সিকোয়েন্স, যেটা ওটা আপনার ফিল্ম সিটিতে হয়েছে আর কি ওই সেটটা। তো যেতাম ওইখানেও, ওনারাও আসতো। আর আপনার বোম্বে ডাইরেক্টর প্রডিউসার ছিল শক্তি সামন্ত, উনি কিন্তু অনেক বড় ডাইরেক্টর প্রডিউসার ছিলেন। তো উনি অনেককে নিয়েই উনি ছবি করেছেন, রাজেশ খান্না থেকে শুরু করে অনেককে নিয়ে আর কি, শর্মিলা ঠাকুরকে নিয়েও আরও অনেককে নিয়ে করেছেন। তো ওই সুবাদে কিন্তু যখন ফিল্ম সিটিতে শুটিং হচ্ছে, উনিও নিয়ে যেতেন যে আমাদের বাংলাদেশের আর্টিস্ট, খুবই ভালো লাগছে, ওরা একদম ওয়েলকাম, যে না তোমার বাংলাদেশের খুব ভালো লাগছে আর কি। তারপর শক্তি সামন্ত আমাদের শুটিংয়ের শেষে একটা পার্টি দিয়েছিল, সেখানে রাজেশ খান্না থেকে শুরু করে আপনার হেমা মালিনী, তারপর অনেকে এসেছিলেন আর কি। তখন তারা বলতো না যে বাংলাদেশের একটি সুন্দরী নায়িকা? নায়িকারা তো একটু সুন্দর হবেই, সুন্দর না হলে নায়িকা হলো কি করে, তাই না? যেমন নায়কও একটু সুন্দর না হলে, লম্বা চড়া, একটু নাক চোখ একটু মানে টান না হলে তার নায়ক হতে পারে না, তাই না? সেরকম নায়িকারাও নিশ্চয়ই। নায়িকাদের শিডিউল নিয়ে ডিরেক্টরদের মধ্যে একটা টানাটান থাকে সব সময়, যে রোজিনা ম্যামের শিডিউলটা কে পাবে যখন সিনেমায় পুরোদমে কাজ করছেন। এরকম কোনো মজার ঘটনা আছে কিনা? হ্যাঁ, এরকম আছে না। আমি একটা সময়, জানি না তোমরা জানো কি না, যে আমি অনেক কো প্রোডাকশনের ছবি করেছি বাংলাদেশ স্বাধীনের পরে, অনেক পরে যখন কো প্রোডাকশন শুরু হলো পাকিস্তান বাংলাদেশ। তা আমার মনে হয় যে আমি বোধহয় আমাদের বাংলাদেশের আপনার হিরোইন হিসেবে আমি বোধহয় বেশি আপনার কো প্রোডাকশনের ছবিতে অভিনয় করেছি। তো সেখানে দেখা গেল যে মাসে আমি 20 দিন থাকছি পাকিস্তান, লাহোর, করাচি বা অন্য দেশে যখন শুটিং হতো, আবার আমার দেশে আমি থাকছি হয়তো 10 দিন। তা আমি তো তখন এত ব্যস্ত আমার দেশের, আমি মানে বছরে বোধহয় 30টা ছবি বোধহয় করছি, 30টা প্রডিউসারের, ডাইরেক্টরের আর কি। তো এখানে সেট এফডিসিতে 3-4 জায়গায় সেট পড়ে আছে, আমি সেভাবেই শিডিউল দিয়েছি। দেখা গেল স্বাভাবিক শুটিং হতে মানে যে টাইমটা শেষ হবে আরও 2 দিন লেট হয়ে গেছে, এখানে তো আমার সেট পড়ে আছে বা আউটডোর যাব, কারণ এটা আমার একার সাথে, তো আমি একা না, তো আরও আর্টিস্ট মানে শিডিউল করা আছে আর কি। এটা নিয়ে কিন্তু অনেক ক্লাস হয়ে যেত, অনেক বেশ কি বলবো, যে একটা সময় একদম প্রেস কনফারেন্স করেছিল সব ডাইরেক্টর প্রডিউসাররা। কোন ডিরেক্টরের সাথে কাজ করে কমফোর্ট ফিল করতেন? না, আমি কিন্তু সেই আগেকার যারা ডাইরেক্টর ছিল, আমজাদ হোসেন থেকে শুরু করে, কাজী জহির থেকে শুরু করে, খানলতা থেকে শুরু করে, নারায়ণ ঘোষ মেহতা থেকে শুরু করে,
মানে অনেক অনেক ডাইরেক্টরের ছবি আমি করেছি, কিন্তু আমাকে যারা অ্যাজ এ হিরোইন হিসেবে যার হাত ধরে এসেছে তার নাম ছিল এফ কবির সাহেব, যে ছবিতে আমি একক হিরোইন হিসেবে একদম সফলতা পেয়েছিলাম, রাজমহল, যে মানসী ছবি, তারপর অনেক অনেক ছবিতে, যেমন তরলবাজিও অনেক, মানে আসছে না কস্টিউম ছবি, অ্যাকশন ছবি, নাদিরা, সুলতানা ডাকু, তা অনেক অনেক ধরনের আর কি। তা আমি আসলে ইবনে মিজানের যত ফোক ফ্যান্টাসি ছবি তো আমি ছিলাম আর কি। তো শুধু একটি ডাইরেক্টরের ছবি করে নিয়ে হচ্ছিল কামাল আহমেদের ছবি, ওটা অন্য হিস্টোরি আছে আর কি। তো যাই হোক, তারপর কি বলার মতো না, বলার মতো হবে না কেন, অবশ্যই বলার মতো। কিন্তু আগেকার যত ডাইরেক্টর ছিলেন আমি সবার মানে মানে ডাইরেকশনে কাজ করেছি। রেশারেশির জায়গাটা ওই সময় কেমন ছিল, খুব সত্যি করে বললেন। আমি ম্যাডাম সাবানা জানো যেরকম একটা চুল দিত আর কি, এই চাঁদের মতো, তো আগে তো পেপার ছিল, তো কেটে আমি মানে আমার ওয়ালের মধ্যে লাগাতাম, বা আমার লুকিং গ্লাসের সাথে লাগাতাম, যে ড্রেসিং টেবিলে রেখে লাগাতাম, লাগিয়ে আবার যখন আমি নিতাম ওইটা আবার এরকম করতাম। ভালোবাসার জায়গাটা, মিলের জায়গাটা এত সুন্দর, হ্যাঁ, যার জন্য যখন আমি কাজ করেছি ওনাদের প্রতি শুধু রেসপেক্ট আর রেসপেক্ট ছিল। রেশি আমার তো ছিলই না, ওনাদেরও ছিল না। একজন অভিনেত্রী সাম্প্রতিক সময়ের তিনি বলেছেন যে এখনকার সময় আসলে নায়িকা হতে হলে হয় হচ্ছে ডিরেক্টরের বউ হতে হয়, না হলে হচ্ছে গার্লফ্রেন্ড, না হলে অন্য কিছু। আসলে এই প্রজন্মের অভিনেত্রীদের মুখে এমন কথা, আপনাদের প্রজন্মের কথাটা কি ছিল আসলে? হয়তো আমি জানি না, উনি বলেছেন, আমি শুনিও নাই আর কি কি বলেছেন, তো তোমার মুখে শুনলাম। আমাদের তখন ওই কি বলবো, তখন প্রডিউসাররা মানে হিরোইনদেরকে নিয়ে মানে বিজনেস, তখন হলো বিজনেসটাই হলো মেন ছিল আর কি, যে বউ হওয়া, প্রেমিকা হওয়া তখন এটা ভাবার সময় ছিল না আর কি। মানে আমি যখন থেকে কাজ করেছি বা আমার আগেরও যারা ছিলেন, তাহলে তো মনে হয় যে একটা গুঞ্জন থাকতো, প্রশ্নই ওঠে না, যে আমাদের কাজ নিয়েই ব্যস্ত থেকেছি। আমাদের ডাইরেক্টর প্রডিউসাররা যে একটা ছবি ভালো হবে কিভাবে, মানে একটা প্রথমে গল্পটা তৈরি করে তারপর কোন আর্টিস্টকে নিলে আমাদের ছবি বিজনেস করবে, ভালো ভালো ব্যবসা করবে আপনার, তো এইভাবেই চিন্তা ভাবনা করতে গেলে প্রেম প্রীতির সময় ছিল না আসলে, প্রেম করার মতো সময় তখন আমি তো দেখিনি। আপনার কি মনে হয় ওই সময় যদি ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থাকতো, আপনাদের অনেক প্রেমের গল্প রিউমার আকারে হলেও আসতো? হয়তো বা হতে পারতো, তখনও হতো, তখন যে হতো না তা না, তখনও হতো, গসিপ হইতো। দেখা গেল যে আমাদের শুটিংয়ের পরে হয়তো হিরো হিরোইন বসে আছে, কথাই বলছি, দেখা গেলো যে একজন জার্নালিস্ট লিখে দিল অমুক হিরো হিরোইন, দেখা গেলো কী যেন হচ্ছে একটা, এমনভাবে হেডলাইন দিত মানে মাথা ঘুরে যেত একদম, আর লজ্জায় মরে যেতাম। এখন তো লজ্জা শরম নাই আর কি। গোপনীয়তা রক্ষার জায়গাটায় একজন আর্টিস্টের কতটা বেশি গুরুত্ব দেওয়া উচিত? আমি মনে করি যে দর্শকের অবশ্যই তাদের একটা শিল্পীর, একটা আর্টিস্টের তাদের ব্যক্তিগত কিছুটা জানার অবশ্যই অধিকার আছে বা জানতে চায়, কিন্তু আমি মনে করি যতদূর জানানোর দরকার ততটুকু জানালে মনে হয় ভালো আর কি, যে আমার ব্যক্তিগত অনেক কিছু থাকতে পারে, তাই না? আমি এখন ঘর বন্ধ করে হয়তো আমার হাজব্যান্ড টু ওয়াইফ, এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, সরি টু সে, তো এইটাও তো নিশ্চয়ই আমি একটা প্রকাশ করতে পারি না, তাই না? তো এখনকার আসলে ব্যাপারটা অনেক কিছু এরকমই হয়ে গেছে ফেসবুকের আদলে, বিশেষ করে আমাদের দেশে যেটা দেখছি আর কি, যে যতটা আমি ঘরের কথা, ড্রয়িং রুমের কথা, বেডরুমের কথা যতটাই বলবো আপনার প্রকাশ্যে ফেসবুকে, ততটাই আমি কিন্তু ফেমাস হয়েছে। আসলে কিন্তু ফেমাস হচ্ছে তো, কক্সবাজারে এত কাজ করেছি আমি, মানে বছরে 2-3 মাস থাকতাম হলো কক্সবাজার, কারণ হলো তখন যারা আমার ডাইরেক্টর প্রডিউসার ছিল আপনার এই নভেম্বর থেকে শিডিউল নিত, মানে শুধু আমার না, অনেক আর্টিস্টের, কারণ এই সিজনটা শীতের সিজন, যার জন্য অনেকগুলো ছবি নিয়ে যেতাম আমরা, মানে 3-4-5-6টা মানে ছবি নিয়ে 5-6টা ডাইরেক্টরের, এর হতো 7 দিন, এর হতো 10 দিন, এর হতো 5 দিন, এভাবে একদম 2 থেকে 3 মাস থাকতাম আমি কক্সবাজার। তো এত জায়গায় চেনা, এত জায়গায় কাজ করেছি, সেই মানে শুধু আপনার বিচের না, অনেক অনেক ভিতরে চলে গেছি কাজ করার জন্য। যখন আমি চলচ্চিত্র ছেড়ে দিলাম তখন অনেকে বলে ডেভেলপ হয়েছে, আমার ফ্যামিলিও যায়, তাই আমি বলি না, আমি আর যাবো না এখানে, কারণ আমার স্মৃতি চারণ করতে চাই না আমি, আমার কষ্ট হবে। এত বছর ঘরের কাছে কক্সবাজার, যেখানে মাসের পর মাস পড়ে থাকতেন, সেখানে গেলেন না, হয়তো এই শো দেখার পরে প্রশ্নই আসবে, অন্য কোনো কিছুর কোনো অভিমান ছিল কিনা সেখানে? কেন
অভিমান কার সাথে করবো, কিন্তু কাজ করতে গেছি, তাই না? অভিমান কার সাথে? অভিমানটা এটাই হচ্ছে, অভিমানও না যে আমি তো এখন কাজ করছি না বা করব না, তো ওইখানে খামাখা ঘুরতে গেলে আমার খুব ওইগুলো, কারণ ঘোরার ওই মন মানসিকতা নিয়ে তো তখন যেতাম শুধু কাজ আর কাজ। তো এখন তো যাবো ঘোরার জন্য, তো আমার মনে পড়বে আমি এখানে এই গান করেছি, এখানে সিকোয়েন্স করেছি, এই রাস্তা দিয়ে আমরা কত রোমান্টিক মানে সংলাপ করেছি, তাই না? এই বালুর চর দিয়ে দৌড়াচ্ছি, এই করছি সেই করছি, তো ওইগুলো মনে করতে চাই না, আমি মনে করলে আমার কষ্ট হবে। তাহলে কি প্রিয় মানুষ ছেড়ে গেলে তাকেও কি এভাবে মনের বাইরে রাখেন, চেষ্টা করেন? চেষ্টা করি। মায়ের পরে মানে হয়তো ওরকম ভালোবাসা কারোর প্রতি হয়নি। তার মা যখন চলে গেলেন পৃথিবী ছেড়ে, তখন আমার মায়ের ঘরে আমার মায়ের রুমটা আমার পাশেই ছিল, এখনও আছে। তা আমার বোনদেরকে বলেছিলাম যে আমার মায়ের যত কাপড় কি আছে, কোথায় কি একদম সরিয়ে রাখবে, আমার চোখের সামনে রাখবে না। আমার মায়ের রুমের মধ্যে আমি 2 বছর যাইনি। আমার মায়ের বনানীতে কবর, আমার মা আছে না, মেয়েরা মাঝে মাঝে হয়তো জিয়ারত করতে যায় একটা সময়, আমি বোধহয় 2-3 বছরও যাইনি। তা আমি একটু অন্য টাইপের আসলে, কেন একাই মানে চলচ্চিত্রে একাই আমি চলেছি, একাই আমার চলার পথে কিন্তু আমার কোনো ফ্যামিলি ছিল না, আমি একাই চলেছি। তা আমি আল্লাহর রহমতে যে কথাটা বললে যে এখানে আসলে এটা সেটা, আমি এরকম কিছু দেখিনি, কখনোই দেখিনি। তাহলে আমি একা একটা মেয়ে মানুষ, তারা ছিন্ন ভিন্ন হয়ে যেতাম যদি ওই ধরনের মন মানসিকতার লোক যদি তখন থাকতো। এখন আছে কিনা আমি বলতে পারবো না, এটা আমার জানা নেই আর কি। ম্যাম, ব্যক্তিত্বের জায়গায় আসলে মেয়েদের কোন জায়গাগুলোতে খুব শক্তভাবে থাকা উচিত বলে মনে হয় এই সময় প্রজন্মের? এই সময়ের প্রজন্মকে নিয়ে আমি কথা বলতে চাই না, তারা সবাই একদম খুবই ব্যক্তিত্বপূর্ণ, আমি এ নিয়ে কথা বলতে চাই না। এটা যার যার ব্যক্তিত্ব, মানে ব্যক্তিগত ব্যাপার, কার কথা কি বলবো এগুলো আমার দরকার নেই। সবাই ভালো আছে, ভালো থাকুক, এটাই। নিজের নামে যদি বায়োপিক করা হয় কি নাম রাখবেন? রোজিনার পথযাত্রা, এটা লিখবো। কোন নায়কের সাথে কাজ করার অপূর্ণতা রয়ে গিয়েছিল? না, আমার ইন্ডাস্ট্রির সবার সাথে আমি কাজ করেছি কম বেশি। কোন ডিরেক্টরকে ভীষণ রাগী মনে হতো ওই সময়? কাউকেও রাগী মনে হয় নাই, খুবই প্লয়েড ছিল, খুবই একটা আর্টিস্টকে মানে বোঝানোর একটা খুবই সুন্দর একটা বোঝানোর তাদের ক্ষমতা ছিল, মানে আমার কাছে মনে হয় না কেউ রাগী ছিল। হ্যাঁ, তবে সুভাষ দত্ত রাগী ছিল না আর কি, তো উনি একদম মানে অন্য অন্য ডাইরেক্টর একটু মানে কঠোর ছিলেন আর কি, যে ওনার মতোই হতে হবে। আপনি রাষ্ট্রীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা পেয়েছেন, এরপর কোনো অপ্রাপ্তি আছে কিনা? মানুষের তো মানে কারণ যে তৃপ্তি যতদিন মানে বেঁচে থাকবে ততদিন মানে অতৃপ্তি থাকবেই, তাই না? এটাই স্বাভাবিক আর কি। যে এখন মনে হয় যে আমি যদি তখন চলচ্চিত্রে থাকতাম আরও ভালো ভালো গল্প নিয়ে কাজ করতে পারতাম, বোধহয় এরকম মনে হয়। যখন ভীষণ শূন্যতা অনুভব করেন তখন কি করেন? না, আমি শূন্যতা অনুভব করতেই চাই না, আমি সব সময় বিজি থাকি, সবসময় বিজি থাকি আমি। যেন একটু শুধু দোয়া চাই, তোমারও আমার দর্শকদেরও দোয়া চাই, যেন যতটুকু সময় আল্লাহ পাক পৃথিবীতে রাখে আমি যেন বিজি থাকতে পারি। আল্লাহর কাছে দোয়াও পানাও চাই এটা, যে আল্লাহ তুমি আমাকে যতটুকু সময় পৃথিবীতে রাখো, আমাকে সুস্থ সবল রাখো, আমি যেন এরকম বিজি থেকে যেন আমি পৃথিবী থেকে ত্যাগ করতে পারি। আপনি একটা মসজিদ করেছেন, আমি এটাও বলি, একটা অনেক সুন্দর একটা মসজিদ করেছেন। এটা এইটাকে মনের ভিতরটাকে কতটা বেশি আনন্দিত? আমি অনেক আনন্দ, অনেক ভীষণভাবে। যে তুমি যেটা বলছো সুন্দর, অনেকে বলে আসলে ওই এলাকার মধ্যের জন্য সুন্দর। এত বড় একটা জায়গা যদি ওরকম তৌফিক দান করতে আল্লাহ পাক, একটা মসজিদ বানাতাম। আমার মা বলতো ম্যাক্সিমাম টাইমে। তার মা যখন চলে গেল তখন আমি মনে করলাম যে না, অনেক বড় জায়গা, কেউ তো থাকে না এখানে, তো আমি তো একটা কর্নার দিয়ে দিতে পারি একদম রাস্তার ধারে। ভিতরে বেশ কাজ করিয়েছি, একদম কুষ্টিয়া থেকে নিয়ে আসছি সিমেন্টের কিছু কাজ করিয়েছি, এখান থেকে চারুকলা থেকে লোক নিয়ে গেছি পেন্টিংয়ের জন্য, যেটা ইসলামিক যে পেন্টিংগুলো হয়। তো যাই হোক, মানে চেষ্টা করেছি আর কি মোটামুটি নান্দনিক করার জন্য। যেমন ভালোবাসার কথা বললে আমার কাছে মনে হয় মসজিদটা, যেমন আমি যদি সন্তান ধারণ করলে যে মায়াটা হয় না, এই মায়া লাগে আমার মসজিদের জন্য। যখন আমি যাই আমি নিজেও আগে যেমন ওপেন করার আগে আমি নিজেই পরিষ্কার করতাম, লোকজন পরিষ্কার করছি, তারপরে আমি গ্রিল এটা পরিষ্কার করছি। তারপরে এখন গেলেও কিন্তু ওই ভিতরে যায় না, মেয়েদের জন্য আমি আলাদা সেকশন করেছি, এখানে গেলেও বলে তোমরা এটা পরিষ্কার করবে, এটা করবা, এটা করবা, এভাবে আর কি। মানে খুবই একটা মায়া, কেন জানি না, আমার সেই শুরু থেকেই। আর মনে হয় মসজিদের প্রতিটি ইটের প্রতি আমার একটা মায়া। ছোট্ট একটা উপহার আপনার জন্য আমাদের হ্যাভেন ড্রিমস থেকে।
আমরা এভাবে শেষ করতে আসলে চাই না, যেহেতু একটা উপহার পেলেন, একটা মিষ্টি গান দিয়েই তো শেষ করা যেতে পারে। এই আমি কি সিঙ্গার যে আমি গান গাইবো? অসংখ্য লিপসিং করেছেন, আজকে না হয় একটু গলায় শুনে আমরা শেষ করি। গানটা গিয়েছে সাবিনা আপা, প্রশ্নই ওঠে না, আমি তো কখনো গানও গাইনি। হয়তো ভালো হবে না। সাবিনা ম্যাম একদিকের কিংবদন্তি, আপনি অন্য দিকের কিংবদন্তি, সুতরাং একজন আরেকজনকে ভুলে যাবেন। তবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার তো সাবিনা আপার মতো ভয়েস হবে না, আবার ততটা মনেও নেয় আর কি। তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না।